হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য একটা খুবই সুন্দর নাটক রয়েছে, সিরাজদৌল্লা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের। এই নাটকটি হয়তো অনেকের কাছে কঠিন বলে মনে হতে পারে, যে কিছুই তো বুঝতে পারছি না বা কি বোঝানো হয়েছে। একটু যদি মূল বিষয়বস্তুটা একটু ভালোভাবে কেউ গাইড করে বুঝিয়ে দিত, তাহলে হয়তো অনেক সুবিধা হতো। তো আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এত সহজ করে এই নাটকটি বুঝিয়ে দেব, আর তোমাদের এই নাটক থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু থাকবেই না। তোমরা যদি পুরো নাটকটি বুঝতে চাও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে কিন্তু পুরো নাটকটি বুঝে যাবে। দেখো, এই নাটকটি লাইন ধরে ধরে পড়ালে আরও ভালো হতো, কিন্তু তোমরা যদি মূল বিষয়বস্তুটা বুঝে যাও, তাহলেও কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। প্রশ্ন যখন আসবে এই নাটক থেকে, তোমরা উত্তর নিজেরাই বানিয়ে লিখতে পারবে, কারণ তোমাদের কাছে মূল যে বিষয়টা সেটা কিন্তু জানা থাকবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। দেখো, এখানে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের একটু আমি পরিচিতিটা তুলে ধরি। উনি বিংশ শতকের প্রথমার্ধের বাংলা নাট্য সাহিত্যের অন্যতম কিন্তু খ্যাতিমান নাট্যকার। বাংলা নাট্য সাহিত্যের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন খুলনা জেলার সেনহাটি গ্রামে 1299 বঙ্গাব্দের 4ই শ্রাবণ, যেটা যদি আমি ইংলিশে বলি তাহলে 1892 খ্রিস্টাব্দে। আমি ওনার নিয়ে একটুখানি তুলে ধরবো, কারণ তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে যদি আমি নাট্যকার সম্পর্কে বেশ বড়সড় করে বোঝাই। একটুখানি জেনে রাখো, ওনার কর্মজীবন শুরুতে তিনি কিছুদিন একটি কলেজে অধ্যাপনা করতেন, পরে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন। ওনার মৃত্যুটা বলে দিই, উনি 1961 খ্রিস্টাব্দে 5ই মার্চ জীবনবসন করেন। এরপরে আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে, এই যে সিরাজদৌল্লা নাটকটি, এর মূল প্রেক্ষাপটটি কী, যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রথমে তোমরা যে কোনো নাটক বলো বা কবিতা বলো, যদি তার প্রেক্ষাপটটা একটু ভালোভাবে বুঝে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে সেটা সহজ মনে হবে। এর আগেও আমি তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি একটা কবিতা রয়েছে, যেটা আমি এত সহজ করে বুঝিয়েছি, তোমরা অনেকেই আমাকে বলেছো যে সত্যি ম্যাম, এটা থেকে তার কোনো প্রশ্ন হবার আমাদের কোনো কথাই নয়, কারণ আমি এতটাই ভালোভাবে বুঝিয়েছি এবং তোমরাও বুঝে গেছো। দেখো, সাহিত্যিকের রচনাতে তখনকার দিনে না একটা প্রেক্ষাপটের ছোঁয়া, একটা পরিস্থিতির ছোঁয়া কিন্তু লেগে থাকে, আমাদেরকে সেটা বুঝে নিতে হয়। একটা কবিতার ভেতরেও যেমন অনেক মূল ভাবনা ভাব জুড়ে থাকে, আমাদেরকে সে কবিতার ভেতর থেকে তার নির্যাসটা বের করে নিতে হয়। কবি বোঝাচ্ছেন এক, কিন্তু আমরা যখন পড়ছি সেটা বুঝছি এক, কিন্তু তার এইটুকু কবিতার মধ্যে যে কবির ভাবনা অনেক থাকে, সেটা আমরা যখন ভালোভাবে গভীরভাবে পড়ি তখন বুঝতে পারি। সেরকম তোমরা নাটক পড়ো বা গল্প পড়ো, তোমরা যদি মূল প্রেক্ষাপটটি একটু ভালোভাবে বুঝে যাও, আর সাহিত্যিকের ভাষাতে বললামই, তখনকার দিনের পরিস্থিতির কথা তো ফুটে ওঠে। যেমন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্যে পুরোপুরিভাবে ফুটে উঠেছে, যেটা আমি খুবই সুন্দর করে তোমাদের সাথেও শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো। এই যে সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট জানানোর আগে আমি তোমাদেরকে এই নাটকের উৎসটা বলে দেব। এটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নাট্যাংশটি গৃহীত হয়েছে। নাট্যকার নিজেই বলেছেন যে সিরাজদৌল্লা নামটি নাকি সিরাজুদৌল্লা হওয়া উচিত, কিন্তু সে পরিবর্তন করলাম না, তার সিদ্ধান্তকেই স্বীকৃতি দিয়ে এখানে যাবতীয় লেখাতে সিরাজদৌল্লা বানানটি অক্ষুণ্ণ কিন্তু রাখা হয়েছে।
চলো এবারে আমরা জেনে নিই প্রেক্ষাপট সম্পর্কে। দেখো, নবাব অলিবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না। অলিবর্দী খাঁ ছিলেন একজন নবাব, ওনার পুত্র সন্তান ছিল না। সেই জন্য তিনি তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের 23 বছরের ছেলে সিরাজদৌল্লাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। এতে সিংহাসনের সম্ভাব্য অন্য দাবিদাররা সিরাজের প্রতি অখুশি হয়ে পড়েন, কারণ এত কম বয়সে ধরো একটা এত বড় সিংহাসনের দায়িত্ব পেয়ে গিয়েছেন, তাই যারা ধরো আশেপাশের মানুষ তারা তো হিংসা করবেই, তাই না? আলীবর্দীর বড় মেয়ে মেহরুন্নিসা, যিনি ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত, তার বিয়ে হয় ঢাকার শাসনকর্তা নওয়াজিশ মোহাম্মদ খান তথা শাহমত জঙ্গের সঙ্গে। দেখো, এখানে নামগুলো একটু আমাদের কাছে একটু আনকমন লাগতে পারে, তবে একটু বুঝে নেবে। হ্যাঁ, আমি হয়তো বলছি এক, তোমরা হয়তো শুনে নেবে আরেক, তাই বইটা তোমরা কাছেই রাখবে। তাদের কোনো সন্তান ছিল না। তখন তারা সিরাজের ছোট ভাই ইকরম উদ্দৌলাকে দত্তক নেন, কিন্তু কিছুদিন পরেই ইকরম বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্তান হারানোর দুঃখে মৃত্যু হয় শাহমত জঙ্গের। বিধবা ঘসেটি বেগম একাই মতিঝিল প্রাসাদে তার স্বামীর বিপুল সম্পত্তির অধিকারী হন। তাই সিরাজ সিংহাসন লাভ করলে ঘসেটি বেগমের ঈর্ষা হয়। তিনি আলীবর্দীর মেজ মেয়ের পুত্র পূর্ণিমার শাসনকর্তা শওকত জঙ্গকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করতে থাকেন। এদের ষড়যন্ত্রে যোগদান করেন ঢাকার দেওয়ান রাজবল্লভা, আর ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল এই যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র। এই খবর পেয়ে সিরাজ বল প্রয়োগ করে ঘসেটি বেগমের যাবতীয় ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং নিজের মুর্শিদাবাদ রাজপ্রাসাদে নিয়ে এসে তাকে নজরবন্দি করে রাখেন। এরপর শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলেও ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত তিক্ততার কারণে তাকে মুর্শিদাবাদে ফিরে আসতে হয়। শওকত জঙ্গকে হত্যা করেন সিরাজের সেনাপতি মোহনলাল। সিরাজের সিংহাসন লাভের পর সময় থেকে কিন্তু ইংরেজদের সঙ্গে তার তিক্ততা শুরু হয়। প্রথমত সিরাজ যখন সিংহাসনে বসেন তখন চিরাচরিত প্রথা উপেক্ষা করে ইংরেজরা সিরাজকে কোনো নজরানা পাঠায়নি। এতে নবাব অত্যন্ত অপমানিত বোধ করেন। আর দ্বিতীয়ত ধরো, সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও শওকত জঙ্গের ষড়যন্ত্রের পিছনে ইংরেজদের সমর্থন আছে, এই খবর পেয়েও কিন্তু সিরাজ অত্যন্ত বিরক্ত হন। এছাড়াও দেখো, তৃতীয়ত রয়েছে ঘসেটি বেগমের যে প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ উঠলে সিরাজ মুর্শিদাবাদে এসে তাকে সব হিসেব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। রাজবল্লভের সহায়তায় তার বুদ্ধিতে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে পালিয়ে কলকাতায় এসে ইংরেজদের আশ্রয়ে গা ঢাকা দেন। কলকাতার ইংরেজ গভর্নর ড্রেকের কাছে তার আশ্রয় মেলে। তবে নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কিন্তু ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দিতে অস্বীকার করে। আর চতুর্থত হচ্ছে দাক্ষিণাত্য ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব শুরু তার অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয় পক্ষে বাংলার দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ জারি করলে ফরাসিরা তা পালন করলেও নবাবের যে মুহুর্মুহু নির্দেশ সত্ত্বেও ইংরেজরা তা কিন্তু অগ্রাহ্য করে। এমনকি নবাবের দূত নারায়ণ দাসকেও ইংরেজদের লাঞ্ছনায় শিকার হতে হয়, যা নবাবের পক্ষে ছিল অত্যন্ত অপমানজনক। তাছাড়া কোম্পানির কর্মীরা দিল্লির সম্রাট ফারুক শিয়ার কর্তৃক কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে প্রদত্ত দস্তক বা ছাড়পত্র তাদের
ব্যক্তিগত বাণিজ্যের ব্যবহার করা শুরু করে। সব মিলিয়ে সিরাজের তারা বিরোধিতা করতে শুরু করে। এমন অবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া সিরাজের অন্য কোনো উপায় কিন্তু ছিল না। ইংরেজ দমনের উদ্দেশ্যে প্রথমেই তিনি তাদের কাশিমবাজার কুঠি দখল করেন, যেটা ছিল 4ই জুন, এবং পরের দিন কলকাতার দিকে অগ্রসর হন। তখন চলছে 1756 খ্রিস্টাব্দ, এবং এই 1756 খ্রিস্টাব্দে 20 জুন কী হয়েছে, ফোর্ট উইলিয়াম দুর্গসহ সিরাজ কলকাতা অধিকার করে নেন এবং নবাব আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে কিন্তু কলকাতার নাম রাখেন আলীনগর। এরপর মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে তিনি ফিরে আসেন। এ খবর কিন্তু মাদ্রাজে পৌঁছায়। তখনই কর্নেল ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। তখনকার দিনে তো আর গাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না, তখন সেই জলপথেই ছিল মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। এবং কি হয়, প্রায় বিনা বাধায় তারা পুনরায় কলকাতা দখল করে আবার খবর পেয়ে আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে পূর্ব ভারতে বহিরাক্রমের আশঙ্কায় সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধ করে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন। সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, দুর্গ নির্মাণ এবং নিজেদের নামাঙ্কিত মুদ্রা চালু করার অনুমতি কিন্তু পায়। পরোক্ষে এই সন্ধি সিরাজের অধিকারী খর্ব করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তবে এই সন্ধির মর্যাদা না রেখে নবাবের প্রতিবাদ অগ্রাহ্য করেই কিন্তু ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে। এইভাবেই ক্লাইভ ফরাসিদের প্রত্যক্ষ যুদ্ধে পরাজিত করেন। পাশাপাশি তিনি কূটনীতির সাহায্যে ফরাসি ও নবাবের মধ্যে বন্ধুত্ব স্থাপনের সম্ভাবনা দূর করেন। কিন্তু একই সাথে ফরাসিদের মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ এবং দাক্ষিণাত্যের ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে নবাবের গোপন যোগাযোগ ক্লাইভের মনে ভয়ের জন্ম দেয় এবং তিনি সিরাজকে সিংহাসনচ্যুত করার ফিকির খুঁজতে থাকেন। এই হচ্ছে তোমাদের মূল প্রেক্ষাপট। এরপরে আমি একটু সিরাজদৌল্লার যে নাটকের বিষয়বস্তু রয়েছে সেই বিষয় সংক্ষেপ সম্পর্কে একটু আলোচনা করব, কেমন? এই নাট্যাংশের শুরুতে দেখা যায় মুর্শিদাবাদে সিরাজদৌল্লার সভাকক্ষের দৃশ্য। নাটকের প্রথমে আমরা দেখি সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে কিন্তু বহিষ্কৃত করছেন। আলীনগরের সন্ধির শর্ত রক্ষা না করে ওয়াটসের প্ররোচনায় অ্যাডমিরাল ওয়াটসন যে কলকাতার সৈন্য সমাবেশের উদ্যোগ নিচ্ছেন তা ওয়াটসনের পাঠানো চিঠিতে জানতে পারেন বাংলার নবাব সিরাজদৌল্লা। ফলে ওয়াটসকে কিন্তু বিতাড়িত হতে হয়। বাংলার ফরাসি বণিকদের পক্ষ থেকে মশিলা সভায় উপস্থিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবের সাহায্য চাইতে। তাদের অভিযোগ, নবাবের বিনা সম্মতিতেই তারা শাসনাধীন এলাকা চন্দননগরে ইংরেজদের ফরাসিদের হটিয়ে দিয়েছে এবং সমস্ত ফরাসি কুঠি যেন ইংরেজদের ছেড়ে দেওয়া হয়, এই দাবিও তারা জানিয়েছে। কিন্তু নবাব জানান বিষয় সম্পর্কে তিনি অবগত হলেও এক্ষেত্রে কোনো সাহায্য তিনি করতে পারবেন না, কারণ সদ্য কলকাতা জয়ের যুদ্ধে এবং শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার যুদ্ধে তার বহু অর্থক্ষয়, লোকক্ষয় এবং শক্তিক্ষয় হয়েছে। তাই অল্প সময়ের ব্যবধানে কোনো যুদ্ধে লিপ্ত হওয়া তার পক্ষে অসম্ভব। এ কথা শুনে কিন্তু মশিয়ালা তাকে বলেন যে ফরাসিদের বঙ্গভূমি হয়তো ছাড়তে হবে, কিন্তু সেই সঙ্গে ধ্বংস হবে বাংলার স্বাধীনতা। এরপর মশিয়ালা রাজসভা ত্যাগ করেন। ইতিমধ্যে ওয়াটসকে বহিষ্কার করা নিয়ে সভায় শোরগোল হয়ে পড়ে। সে সময় সিরাজের তীব্র সমালোচনা শুরু হয়। এই সমালোচকদের দলে ছিলেন রাজা রাজবল্লভ, জগৎ শেঠ,
রায়দুর্লভ এবং মির্জাফর, যে নামটা কিন্তু আমরা সকলেই জানি। এই সময় সিরাজের পক্ষে দাঁড়িয়ে কথা বলা মোহনলাল এবং মীর দমন। ইতিমধ্যেই সিরাজ মির্জাফরকে লেখা ওয়াটসনের একটি চিঠিও প্রমাণ হিসেবে দাখিল করেন। স্বাভাবিকভাবেই সভায় অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সিরাজ যাদের ওপরে দোষারোপ করেন তারা সভা ছেড়ে চলে যেতে উদ্যত হয়। তখন সিরাজ আন্তরিকভাবে সকলের কাছে সহায়তা প্রার্থনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য মরণপণ করে নিজেদের উৎসর্গ করতে বলেন। এরপরে দেখা যায় সকলে শপথ করেন যে তারা দেশের স্বার্থে প্রাণ বলি দিতেও রাজি। সকলে সভাস্থল ত্যাগ করার পর একা সিরাজ গোলাম হোসেন হয়ে পড়েন। এ সময়ে সেখানে প্রবেশ করেন ঘসেটি বেগম, সিরাজের মাসি। ঘসেটি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া সিরাজ তার মতিঝিলির আবাসস্থল থেকে তাকে সরিয়ে নিজের প্রাসাদে এনে নজরবন্দি করে রাখেন। তার পালিত পুত্র, আসলে তার ভগ্নিপুত্র শওকত জঙ্গকে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা অপরাধে হত্যা করা হয়। স্বাভাবিকভাবেই ঘসেটি ছিলেন সিরাজ বিরোধী এবং তাই তিনি যত শীঘ্র সম্ভব সিরাজের পতনের কামনা করেন। সিরাজকে হত্যা করে নিজের প্রতিহিংসা মেটানোই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। ফলে সিরাজের দুঃখ সময়ে তিনি খুশি হয়ে ওঠেন। সিরাজকে শাপান্ত করতে করতে ঘসেটি যখন মৃত্যুর অভিশাপও দিতে বসেছেন তখন ছুটে আসেন লুৎফা, সিরাজের বেগম। তিনি ঘসেটি বেগমকে কোনো মতে এই কাজ থেকে বিরোধ করেন, কিন্তু সিরাজের সঙ্গে ঘসেটির উত্তপ্ত কথাবার্তা চলতেই থাকে। লুৎফার অনুরোধে সিরাজ শেষ পর্যন্ত ঘসেটিকে অন্দরমহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ঘসেটির অভিশাপ কিন্তু চলতেই থাকে। তার অভিশাপ কিন্তু আগামী পলাশির যুদ্ধের পরিণতি ভেবে সিরাজের হাহাকারের মধ্য দিয়ে এই শেষ হয় নাটকটি। এটাই ছিল মূল নাটকের বিষয়বস্তু, যেটা আমরা বইটা থেকে যদি লাইন ধরে পড়তাম তাহলে বুঝতাম। এই ছিল তোমাদের নাটকের আজকের বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং যিনি নাট্যকার ওনার সম্পর্ক আমি প্রথমে একটুখানি বলেছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে। তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত আমি কিন্তু আরও আগ্রহী হয়ে থাকি ভিডিও দেওয়ার জন্য। তোমাদের একটা মাত্র লাইকে, একটা মাত্র কমেন্টে আমার এই চ্যানেলটা অনেক ওপর পর্যন্ত যেতে পারে। তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের যে কোনো প্রবলেম হলেই আমি তোমাদেরকে বারে বারে বলে থাকি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। সাহিত্য হোক, সেটা হিস্ট্রি হোক, সেটা জিওগ্রাফি হোক, তোমাদের যে সকল আর্টস সাবজেক্টগুলো রয়েছে, তো আর্টসগুলো আমি সবগুলোই কিন্তু মোটামুটি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি একদম ছোট ক্লাস থেকে 6 to গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। বিএডেরও আপলোড করে থাকি। তোমাদের যখন যেটা প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের 10ম শ্রেণীতে যেহেতু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাধ্যমিকে, কমেন্ট করতে পারো। কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো।